অ্যাট দ্য লেভেল অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সেই লেভেলে যে বাধাগুলো ছিল সেগুলো আমরা গতকালকে ডিসকাশন করেছি, মনে আছে সবারই? ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, গ্র্যাজুয়াল প্রলঙ্গেশন অফ পিয়ার ইন্টারভাল, সেকেন্ড ডিগ্রি Mobius type 1, Mobius type 2, type 1 gradual prolongation then sudden drop, type 2 sudden drop without any prior prolongation, type 3 complete AV dissociation along with AV block, right? তো গতদিনকে এগুলো ডিসকাশন করেছি, এগুলো অ্যাট দ্য লেভেল অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ছিল। আজকে আমরা যেটা ডিসকাশন করবো সেটা মেনলি তার নিচের লেভেলে, ঠিক আছে? তার নিচের লেভেলের এবং তার উপরের লেভেলের। তার উপরের লেভেলের কি ব্লক হতে পারে? এসএ নোডের ব্লক হতে পারে, এসএ নোডের ব্লক হতে পারে। তো এসএ নোডেরই যদি ব্লক হয়ে যায় তাহলে কি জেনারেট করবে ইম্পালসটা? পি ওয়েভ থাকবে? থাকবে না। সেটার কয়েকটা ধরন হয়, আমরা পরবর্তী এতে দেখছি স্লাইডগুলোতে। আর এখন যেটা স্লাইডগুলো আছে সেক্ষেত্রে এভি নোডের যে ডিস্টালি যে পার্টগুলো, এভি নোডের ডিস্টালি কি কি আছে? সব থেকে প্রথম এভি নোড, তারপরে বান্ডল অফ ইচ, তারপরে দুটো বান্ডল ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা হলো লেফট বান্ডল ব্রাঞ্চ, একটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ। রাইট বান্ডল ব্রাঞ্চ সিঙ্গেল একটা চলে যাচ্ছে, যেটা আলটিমেটলি পার্কিনজি ফাইবারের র্যামিফিকেশন হয়ে পুরো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামকে সাপ্লাই করছে। অন্যদিকে যেটা লেফট বান্ডল ব্রাঞ্চ সেটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হলো লেফট পস্টেরিয়ার ফ্যাসিকুলাস, একটা হলো লেফট অ্যান্টেরিয়ার ফ্যাসিকুলাস। অ্যান্টেরিয়ারটা তল দিয়ে আসে আর পস্টেরিয়ারটা সামনের দিক দিয়ে এইভাবে যায়, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা তাহলে মেইনলি তিনখানা ফ্যাসিকল হলো, একটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ, একটা হলো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল, সরি লেফট পস্টেরিয়র ফ্যাসিকল, একটা হলো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল। তাহলে এই তিনটি যেহেতু কন্ডাকশন টিস্যু, তাহলে এইগুলোরও ব্লক হতে পারে, এগুলোর সাইমালটেনিয়াস ব্লক হতে পারে, ইন্ডিভিজুয়াল একটা যে কোনো ফ্যাসিকল ব্লক হতে পারে। সেইগুলোর আমরা বিভিন্ন কম্বিনেশন পারমিউটেশন পাবো। যদি তিনটে একসাথে ব্লক হয়ে যায় তাহলে আমরা ইসিজিতে কি পাবো? জাস্ট লাইক কমপ্লিট হার্ট ব্লক। এভি নোডে ব্লক হচ্ছিল, পুরোটাই ব্লক হচ্ছিল, বুঝি তার ডিস্টালি তিনটে একসাথে ব্লক হয়ে যায় তাহলে আমরা কমপ্লিট হার্ট ব্লকই পাবো। সেখানেও তো কোনো ট্রান্সমিশন হচ্ছে না। যদি যে কোনো একটা ব্লক হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্যাসিকুলার ব্লক। সেটা লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুল হতে পারে, লেফট পস্টেরিয়র ফ্যাসিকুল হতে পারে, বা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হতে পারে। আর একটা যদি দুটো ফ্যাসিকুল একসাথে ব্লক হয় সেটাকে আমরা বলবো বাইফ্যাসিকুলার ব্লক। তাহলে বাইফ্যাসিকুলার ব্লকের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে যদি লেফট সাইডের দুটো ফ্যাসিকুল একসাথে ব্লক হয় তাহলে তার মরফোলজিটা কিরকম পাবো? লেফট বান্ডল ব্রাঞ্চ যদি ব্লক হয় তার যেরকম হবে দুটো ফ্যাসিকুল একসাথে ব্লক হয়ে গেলে সেটাই হবে। বুঝতে পারছো? তিনখানা ফ্যাসিকুল আছে। তাহলে আমরা বেসিক্যালি বাইফ্যাসিকুলার ব্লক বলতে রাইট বান্ডল ব্রাঞ্চ তার সঙ্গে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফ্যাসিকুলকে বলি, সেটাকে আমরা বাইফ্যাসিকুলার ব্লক বলি, ঠিক আছে? চলো, সব থেকে প্রথমে যেটা আছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্যাথোলজিক্যাল ব্লক। আরবিবিবি মোস্ট কমন ব্লক ইন জেনারেল। কেন? আরবিবিবি আমাদের যে নর্মাল পপুলেশন সেখানে নিয়ারলি 1% পপুলেশনের আরবিবিবি থাকে। তোমাদের ক্লাসে যদি 150 জন স্টুডেন্ট থাকে তাদের 1 থেকে 2 জনের কিন্তু ফিজিওলজিক্যালি রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে, তাদের একটা বান্ডলে জন্ম থেকে তারা কাজ চালিয়ে নিচ্ছে, ঠিক? কিন্তু বাকি যে বান্ডল ব্রাঞ্চগুলো সেগুলো কিন্তু কখনো ফিজিওলজিক্যাল হবে না। লেফট ফ্যাসিকুলার ব্লক, অ্যান্টেরিয়র ফ্যাসিকুল বা পস্টেরিয়র ফ্যাসিকুল, সেটা কখনো ফিজিওলজিক্যাল না। ডেফিনেটলি দেয়ার বি সাম প্যাথোলজি। বা লেফট বান্ডল ব্রাঞ্চ যদি ব্লক হয়, এলবিবিবি যেটাকে আমরা বলি, সেটাও প্যাথোলজিক্যাল হবে। এবারে মোস্ট কমন প্যাথোলজি কি তোমাদের মনে হয়? যদি কোনো বান্ডল ব্রাঞ্চ ব্লক হয় মোস্ট কমন প্যাথোলজি কি কি কারণে হতে পারে? ওপরের তো তার নিজস্ব কারণ ছিল, নিচের যেগুলো ব্লকগুলো তাদের মোস্ট কমন প্যাথোলজি ইজ সব থেকে বেশি হার্টের কি হয়? অ্যাটাক হয়, মাইকোয়ার্ডিয়াল ইনফাকশন হয়। তাহলে মাইকোয়ার্ডিয়াল ইনফাকশন যদি হয় এবং তার সঙ্গে যদি ওই অ্যাডজেসেন্ট যে রিজনে ব্লাড সাপ্লাই করছে সেই আর্টারিটা যদি ব্লক করছে, সেই আর্টারিটা যদি ওই কন্ডাকশন সিস্টেমটাকে মানে সাপ্লাই করে, তাহলে তারও কাট অফ যাবে, তারও কাট অফ হয়ে যাবে সাপ্লাইটা, তাহলে তখন সেই বান্ডল ব্রাঞ্চটা ব্লক হয়ে যাবে। তাহলে আমরা মোস্ট কমন কজ যদি বলি ফ্যাসিকুলার ব্লকের, তাহলে ইট ইজ মাইকোয়ার্ডিয়াল ইসচেমা বা ইনফাকশন, ঠিক আছে? সেটা কখনো মাইনর হতে পারে, কখনো মেজর হতে পারে, বা আদার্স যে বাদবাকি যে কজগুলো দেখেছিলাম যেগুলো এভি নোডকে ইনভলভ করছিল সেখানেও মাইকোয়ার্ডিয়াল ইনফেকশন ছিল, সেই সমস্ত অসুখগুলো এখানে হতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে, হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, কিন্তু ইনফিল্ট্রেটিং ডিজিজের জন্য হতে পারে। তাহলে সবগুলো কিন্তু এখানেও আসবে ইনভ্যারিয়েবলি, বাট ওগুলোর তুলনায় এগুলো অপেক্ষাকৃত কম ক্ষতিকর, কারণ মেজর ইনভলভমেন্ট হচ্ছে না, যে কোনো মাইনর একটা ফ্যাসিকুলার ইনভলভমেন্ট হচ্ছে। বেসিক্যালি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার আসার জন্য যদি যে কোনো একটা ফ্যাসিকুল ঠিকঠাক থাকে তাও তো ভেন্ট্রিকুলটা পুরো কন্ট্রাক্ট করতে পারবে। একটু দেরি হবে, কিউআরএসটা একটু ওয়াইডেন হয়ে যাবে, সবাই একসাথে কন্ট্যাক্ট করবে না, তার আলাদা প্রবলেম আছে।
তার আলাদা ইস্যুজ আছে, তার আলাদা অসুখের প্রেজেন্টেশন হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। মোট কথা হলো এইটা। তাহলে তিনখানা ব্লক আমরা মেনলি ভাববো আজকে, তার মধ্যে যে দুটো ব্লক বেশি ইম্পর্টেন্ট সেই দুটো ব্লকই আমরা আজকে ডিসকাশন করব। একটা হলো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, আর একটা হলো লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক অ্যাজ এ হোল এবিবিবি। আরবিবিবিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের চিনে রাখতে হবে। কেন চিনে রাখতে হবে? ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট, তার কোনো সিমটমস নেই, জাস্ট প্যালপিটেশন নিয়ে এসছে, হয়তো কোন একটা কারণে সামনে পরীক্ষা আছে, তো তার ইসিজি করে তুমি দেখলে আরবিবিবি, তার মানেই তুমি পেশেন্টকে মারাত্মক কিছু বলবে না যে আপনার হার্টের এই অসুখ আছে, ওই অসুখ আছে, কারণ ইট মাইট বি নর্মাল। Definitely we have to rule out other possible causes, but in RBBB otherwise asymptomatic patient it is normal. তাহলে যাতে পেশেন্ট না ঘাবড়ায়, যাতে তুমি না ঘাবড়াও, সেই কারণে আরবিবিবিটা আমাদের জেনে রাখতে হবে। চলো, সবথেকে লেফট পস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক তোমাদের লেভেলে মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে সবথেকে আগে আসছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। এটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ, এটা হলো লেফট পস্টেরিয়র ফ্যাসিকুল, সরি লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুল, এটা হলো লেফট পস্টেরিয়র, পেছন দিক দিয়ে যেটা ঘুরে আসছে, এটা লেফট পস্টেরিয়র ফ্যাসিকুল। এই অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার লিডটা কোথায়? আচ্ছা, এখানে ছবিটা নেই, যাই হোক। তাহলে কি পাবো আমরা? ইসিজিটা আমরা ডাইরেক্টলি ডিসক্রিপশনে না গিয়ে ইসিজিতে আসি। যখনই দেখতে পাবে এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হচ্ছে, অ্যাক্সিস জানো তোমরা কিভাবে অ্যাক্সিস মেজার করতে হয়? জানো কোন দুটো লিড অ্যাক্সিস মেজার করতে হেল্প করে আমাদের? লিড 1 আর এভিএফ। লিড 1 হলো 0 ডিগ্রি আর এভিএফ হলো 90 ডিগ্রি নিচের দিকে। তাহলে এই দুটো অনুযায়ী আমরা কম্পেয়ার করি যে অ্যাক্সিসটা নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে। নর্মাল অ্যাক্সিস কত হার্টের? -32 প্লাস 110, হ্যাঁ 110 আমরা 90 অবধি ধরি, ঠিক আছে? -32 90 বা 110, দুটোই ঠিক বেসিক্যালি। এবারে যারা বাচ্চা তাদের ক্ষেত্রে একটু অন্যরকম গল্প হয়, হ্যাঁ, তাদেরকে আমরা টু সাম এক্সটেন্ট লেফট অ্যাক্সিসটাকেও আমরা অ্যাকসেপ্ট করি নর্মাল হিসাবে। যাই হোক, তো এইখানে অ্যাক্সিসটা দেখো, লিড 1 পজিটিভ আছে না নেগেটিভ আছে? লিড 1 এর কিউআরএস কমপ্লেক্সটা পজিটিভ আছে বেশি না নেগেটিভ আছে বেশি? ইট ইজ পজিটিভ, তার মানে ঠিক দিকেই যাচ্ছে। আচ্ছা, এভিএফটা পজিটিভ আছে না নেগেটিভ আছে? নেগেটিভ। যদি কোনো পেশেন্টের এভিএফ নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি নিচের দিকে তার অ্যাক্সিস নয়, উপরের দিকে চলে গেছে অ্যাক্সিসটা। সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, তো যদি এভিএফ নেগেটিভ হয় তাহলে উপরের দিকে গেছে। এবার উপরের দিকে কোন জায়গাটায় গেছে? ডেফিনেটলি ইট ইজ বিয়ন্ড -30, ডেফিনেটলি ইট ইজ বিয়ন্ড -30। কিভাবে দেখবে? কেউ জানো অ্যাক্সিসটা কিভাবে দেখতে হয়? বলো। একটা তো হলো ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? একটা লগারিদমিক জ্যামিতিক আমরা জিওমেট্রি ক্যালকুলেশন করি, এর যেরকম অক্ষাংশ দ্রব্যাংশ দিয়ে আমরা এই করতাম, সেরকম ভাবে এদিকে কত ঘর পজিটিভ আছে, এদিকে কত ঘর নেগেটিভ বা পজিটিভ আছে, সেই অনুযায়ী দুটো যোগ করে একটা আমরা ছেদক নিতাম, দিয়ে সেই অনুযায়ী ডিসাইড করতাম যে কতটা অ্যাক্সিস। কিন্তু নর্মাল মোটামোটা ভাবে এটুকু আমরা ভাবতে পারি যে যেটা মোটামুটি ইকুইপোটেনশিয়াল, এখানে দেখো সব থেকে বেশি ইকুইপোটেনশিয়াল কোনটা আছে? ইকুইপোটেনশিয়াল মানে মাইনাস আর প্লাস প্রায় সমান সমান, আর বা এস প্রায় ইকুয়াল। তো আমরা এটুকু বলতে পারি যদি ইকুইপোটেনশিয়াল হয় তাহলে যে অ্যাক্সিস আছে কার্ডিয়াক অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা তার সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, তার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, এটুকু আমরা আন্দাজ করতে পারি। তাহলে সামহাউ ওপর দিকে আছে এটুকু আমরা বুঝতে পারছি। ধরো তোমাদের না লিখলে বুঝতে পারবে না। এটা লিড 1, এটা এভিএফ, তাহলে এভিএফ নেগেটিভ দিকে আছে, তাহলে পুরো এখান থেকে এখান অবধি যাই থাকুক এভিএফ তো নেগেটিভ হবে। তাহলে পুরো এই অ্যাক্সিসের মধ্যে যদি -30 তে থাকি সেটাকে কি আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলবো? বলবো না, এটা ইজ নরমাল, -30 অবধি নরমাল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ইট ইজ বিয়ন্ড -30। বিয়ন্ড -30 কিভাবে প্রমাণ করবো? দেখো, লিড 2 নেগেটিভ আছে, লিড 2 এর অ্যাক্সিস কত? লিড 2 হলো +60, তাহলে এটাও নেগেটিভ আছে। যদি কোনো অ্যাক্সিস এদিকে থাকতো, এটা যদি নেগেটিভ আছে, এটাও পুরোপুরি নেগেটিভ আছে। এভিআর মাইনাস আর প্লাস দুটো প্রায় সমান আছে। এভিআরটা কোন দিকে? -120। এভিআর -150 কেন হবে? ও 30, হ্যাঁ -150, সরি -150, ঠিক আছে।
তাহলে এটার সঙ্গে প্যারালালে কোনো একটা যাচ্ছে, হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে। এটা সব থেকে লো ভোল্টেজ, মানে এইরকম হচ্ছে ধরো, ঠিক আছে। এর থেকে কি কম পোটেনশিয়াল আর কোথাও পাচ্ছ? দুই দিকেই সমান, একে পাচ্ছ না, দুইয়ে পাচ্ছ না, তিনে পাচ্ছ না, এবিএল এ পাচ্ছ না, এবিএফ এ পাচ্ছ না। এভিআর হলো এমন একটা জায়গা যেখানে দুই দিকে মোটামুটি ইকুয়াল আসছে বা শর্ট কমপ্লেক্স আসছে। তাহলে অ্যাক্সিসটা আমরা আন্দাজে ধরে নিতে পারি যে তার সঙ্গে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ওদিকে হতে পারে, এদিকে হতে পারে, কোন দিকে সেটা আমরা তখন ডিসাইড করব। তাহলে এই দিকে ছিল এভিআর, তাহলে হয় এদিকটা হবে অ্যাক্সিস, না হয় এদিকটা হবে অ্যাক্সিস। এদিকটা তো হতেই পারে না, তাহলে এটা হবে অ্যাক্সিস। তাহলে এটার সঙ্গে 90 ডিগ্রি মানে কত হচ্ছে, এটা তার নাই, এটা হলো 150, ঠিক আছে। তাহলে 150 থেকে 90 বাদ দাও, তাহলে -60। তাহলে ইট ইজ ডেফিনেটলি এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। বুঝাতে পারলাম কিভাবে এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হলো? তোমাদের জন্য মোটামুটি এটুকু জেনে রাখবে, যদি কোনো পেশেন্টের 2, 3 এভিএফ মানে সমস্ত ইনফেরিয়র লিডগুলো যদি নেগেটিভ হয়, ইনভেরিয়েবলি তার এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। তাহলে কোনো পেশেন্টের যদি এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, তার সাথে ইসিজিতে যদি আর কোনো চেঞ্জ না পাও, তাহলে তোমরা সেটাকে বলবে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। মানে এই যে তার যে এই অ্যাক্সিসের চেঞ্জটা হয়েছে, দ্যাট ইজ সোললি ডিউ টু লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। মনে থাকবে, প্রচুর ইসিজি পাবে যেখানে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক এরকম হয়। যখনই অ্যাক্সিস মাপতে যাবে, সব থেকে প্রথমে কি দেখো তোমরা ইসিজিতে? আমরা সব থেকে আগে রেট দেখি, তারপরে রিদম দেখি, তারপরে অ্যাক্সিস দেখি। অ্যাক্সিস দেখতে গিয়ে দেখবে এক্সট্রিম লেফট অ্যাক্সিস, তার মানে প্রথম ইনফারেন্স মাথায় টানতে হবে, ইট মাইট বি এ কেস অফ লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। ঠিক, জাস্ট এইটুকুই জানো। তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন -30 থেকে বেশি, নর্মাল কিউআরএস ডিউরেশন, হরাইজন্টাল ও প্রিকর্ডিয়াল লিডস আর নট নিডেড ফর দ্য ডায়াগনোসিস অফ এলএম। আমরা ওই কারণে হরাইজন্টাল লিড কনসিডারই করি, মানে V1, V2, V3, V4, V5, V6 তার কোনো দরকার নেই। জাস্ট 1, 2, 3 এবিএল দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। এই কারণে ইট ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ডায়াগনোসিস বলতে পারো, ঠিক আছে। কি কারণে হয়? হাইপারটেনশন হতে পারে। হাইপারটেনশনে কেন হয়? আমি ইসচিমিয়া বলেছি। বেসিক্যালি হাইপারটেনশন ক্যান লিড টু ইসচিমিয়া। যখন এক্সট্রিম প্রেসার লাগে, হাইপারটেনশনে এক্সট্রিম প্রেসার লাগে, তখন ডিউ টু কন্ট্রাক্টাইল ফোর্স ওয়াল আর ব্লাডের মধ্যে যে প্রেসারটা হয়, সেই প্রেসারের জন্যই ব্লাড প্রেসারটা কমতে থাকে, সরি ব্লাড সার্কুলেশনটা কমতে থাকে, তার জন্য একটা ট্রানজিয়েন্ট ইসচিমিয়া হয়। দিস ক্যান কজ দিস কাইন্ড অফ থিং, রাইট। আচ্ছা, আইএসডি হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, অ্যাওর্টিক ভালভ ডিজিজ, স্ক্লেরোসিস, হেনাতেনা, কজগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। লেফট পোস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক আমাদের মনে রাখার কোনো দরকার নেই, আমি এটা স্কিপ করছি। নাও কামিং টু রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ মানে এইদিকে যে রাইট বান্ডলটা সেটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি পাবো এতে? যদি রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়ে যায়, তাহলে হার্টের যে ব্ল্যাক আছে, ব্ল্যাক, so this is septum, this is left ventricular wall, free wall, left ventricular free wall, this is right ventricular free wall। এখানে ধরো না এবি নোডটা ছিল, এবি নোডের গা বরাবর এদিকে লেফট অ্যান্টেরিয়র, লেফট পস্টেরিয়র, আর এদিকে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে। এটা যদি ব্লক হয়ে যায়, তাহলে এই দিকের যে মায়োকার্ডিয়ামটা সেটা কিভাবে এক্সাইট হবে? প্রথমে এদিক থেকে ইম্পালস যাবে, এদিকটাতে ছড়াবে, এদিকটাতে ছড়াবে, পুরো এদিকটাতে ছড়াবে, তারপরে এই মায়োকার্ডিয়াম হয়ে ইম্পালসটা এখানে আসবে। অ্যাকশন পটেনশিয়ালের যে ওয়েভ সেটা ওই দিক থেকে এই দিকে যাবে। তাহলে যদি দুটো সমানভাবে এইদিকে আর এইদিকে ছড়াতো, তাহলে পুরো মায়োকার্ডিয়ামে ইলেকট্রিক্যাল ইম্পালস ছড়াতে যে টাইমটা লাগতো, এখন এইটা ব্লক হওয়ার জন্য তার থেকে বেশি টাইম লাগবে, ঠিক কিনা? একটা পোস্টমাস্টারের অফিসে দুজন পিওন আছে, সে দুজন পিওন দুটো আলাদা আলাদা গ্রামে চিঠি সাপ্লাই করে। তার মধ্যে যদি একজন পিওন রিটায়ার করে যায়, তাহলে আর একজন পিওনের পুরো চিঠিগুলো দিতে বেশি টাইম লাগবে, তাহলে কিউআরএস ডিউরেশন কি হবে? বেড়ে যাবে। তাহলে প্রথম যে কোনো ব্লক হয় এই বান্ডল ব্রাঞ্চ ব্লক হোক বা এই বান্ডল ব্রাঞ্চ মানে উপরেরটা পুরো কমপ্লিট লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক হোক,
যে কোনো ব্লকেই প্রথম যেটা আমরা ফিচার্স পাবো সেটা বলবো ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স। সেটা একটু ওয়াইডেনিং হতে পারে, বেশি ওয়াইডেনিং হতে পারে, কিন্তু ওয়াইডেনিং আমরা পাবো। আচ্ছা, আর কি পেতে পারি? এই যে এখান থেকে একবার ইম্পালসটা এদিকে যাচ্ছে, তারপরে ঘুরে আবার এদিকে আসছে, তাহলে কোন একটা ইম্পালস যদি কোন একটা ইলেকট্রোডের দিকে যদি কোনো অ্যাকশন পোটেনশিয়াল যায় তাহলে পজিটিভ ওয়েভ হয়, তার থেকে যদি অপোজিটের দিকে যায় তাহলে নেগেটিভ ওয়েভ হয়, আবার পুরো ছড়াচ্ছে আবার একটা পজিটিভ ওয়েভ হবে। তো এই V1 যে কমপ্লেক্সটা আছে সেই V1 কমপ্লেক্সে আমরা এরকম নচিং পাই। তাহলে ঠিক তেমনি যদি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক ভাবি তাহলে V6 এ আমরা নচিং পাবো, আমরা এখানে V1 এর নচিং পাবো। তাহলে খুব সহজ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক না লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক সেটা আইডেন্টিফাই করা। V1 কোন দিকে আছে? রাইট ভেন্ট্রিকলের দিকে আছে, তাহলে যেদিকে নচে সেই দিককার ব্লক। এটুকু মনে থাকবে। এই ব্লকগুলো মেইনলি ডায়াগনোসিস কোন লিড দেখে হবে? অবভিয়াসলি চেস্ট লিড দেখে হবে। V1, V2, V3, V4, V5, V6 এইগুলো তোমরা যদি দেখো তাহলে আইডিয়াটা পেয়ে যাবে যে আরবিবিবি আছে কি নেই। ক্রাইটেরিয়া দেখো, V1 এ লার্জ টার্মিনাল আর ওয়েভ উইথ আর প্যাটার্ন আর RS প্যাটার্ন কনফিগারেশন। এস কখন বলবো আমরা? যদি এই যে ভাঁজটা এখানে দেখো, সরি এখানে তো আঙুল যাবে না, কারসার যাবে না, এই যে V1 যেখানে লিখেছি ওই যে ভাঁজটা এম এর যে মাঝের পয়েন্টটা সেটা যদি ইলেকট্রিক্যাল লাইন যেটা আইসোইলেকট্রিক লাইন তার থেকে নিচে নেমে যায় তখনই সেটাকে আমরা এস বলবো। দ্বিতীয় এক্সাম্পলটাই দেখো, এই দিকটাই, আচ্ছা এখানেও তো দেওয়া আছে, দিস ইজ আর প্যাটার্ন, কারণ এই যে ইকুইপোটেন্ট যে সরি আইসোইলেকট্রিক যে পয়েন্ট সেখান থেকে নিচে নামেন সেই কারণে স্মল আর ক্যাপিটাল আর, এখানে দেখো নিচে নেমে গেছে তাহলে স্মল আর তার সঙ্গে এস তার সঙ্গে ক্যাপিটাল আর। বোঝা গেল? আইডিয়ালি V1 কি হয়, কিরকম হয় V1 কিরকম হয়? V1 অলওয়েজ নেগেটিভ হয়। এক্ষেত্রে V1 পজিটিভ হচ্ছে এবং তার সঙ্গে নচিং থাকছে, আর তার সাথে কি হবে? কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইডেন্ড হয়ে যাবে। কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইডেন্ড হয়ে যাবে। একটা জিনিস আছে ইন্ট্রিনসিক ওয়েট ডিফ্লেকশন টাইম, মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি যে ডিউরেশনটা, ম্যাক্সিমাম পিক অফ আর ওয়েভ কিউ যেখান থেকে শুরু হচ্ছে কিউআরএস কমপ্লেক্স সেখান থেকে ম্যাক্সিমাম পিক অফ আর ওয়েভ সেই ডিস্টেন্সটা বেড়ে যাবে। সেটা কেন বেড়ে যাবে আমরা অলরেডি ডিসকাশন করেছি। ইন্ট্রিনসিক ওয়েট যে ডিফ্লেকশন টাইম সেইটা বেড়ে যাবে। এটার ভেতরে অনেক গল্প আছে, তোমাদের লেভেলে সেটা বড় একটু মুশকিল। এটা বেসিক্যালি মায়োকার্ডিয়ামের এন্ডোমায়োকার্ডিয়াম থেকে এপিমায়োকার্ডিয়ামে ইম্পালসটা ট্রান্সমিট হতে যে টাইম লাগে সেই টাইমটাকে ডিনোট করে, সেই টাইমটা এক্ষেত্রেও প্রলংড হয়ে যায়। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবে, নচিং or M pattern or rabbit ear pattern in V1 সেটা কি হবে? আরবিবিবি হবে। ঠিক, V6 এ একটা টার্মিনাল ওয়াই টার্মিনাল এস ওয়েভ আমরা পেতে পারি, V6 এ ওয়াই টার্মিনাল এস ওয়েভ পেতে পারি। আমরা যে ইসিজি গুলো এবার পরীক্ষাতে দিয়েছিলাম তোমাদের সেখানে তার সাথে দুটো করবোরেটিং এভিডেন্স লিখতে বলেছিলাম যে তোমার যে ডায়াগনোসিস তার পরে দুটো পয়েন্ট লিখো। তাহলে এখানে যদি আরবিবিবি থাকে তাহলে তারপরে তোমরা দুটো পয়েন্ট লিখবে। একটা পয়েন্ট হলো V1 এ আমরা রেবিট ইয়ার প্যাটার্ন পাচ্ছি বা এম প্যাটার্ন পাচ্ছি বা আরএসআর প্যাটার্ন পাচ্ছি, আর তার সাথে V6 এ এরকম ওয়াইড এন্ড ডিপ টার্মিনাল ওয়াইড এন্ড এস ওয়েভস পাচ্ছি। ঠিক আছে, দেখো টার্মিনাল এস ওয়েভস পাচ্ছি আর তার সাথে এটা কি আরআর প্যাটার্ন না আরএসআর প্যাটার্ন? আরএসআর প্যাটার্ন, সিম্পল। সো দিস ইজ আ কেস অফ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। কারণগুলো একই রকম। ঠিক আছে, আচ্ছা এখানে ইনকমপ্লিট আর কমপ্লিট বলে একটা কথা বলা হয়, যদি কিউআরএস ডিউরেশন পুরোপুরিভাবে 120 মিলিসেকেন্ডের বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট আরবিবিবি, আর যদি প্যাটার্নটা এরকম পায় কিন্তু ডিউরেশনটা ন্যারোই থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট আরবিবিবি, মানে কিছু ইম্পালস যাচ্ছে কিছু ইম্পালস যাচ্ছে না। ঠিক আছে, ইনকমপ্লিট আরবিবিবি আর কমপ্লিট আরবিবি। ঠিক তেমনি এলবিবিবির ক্ষেত্রে একই রকম, যদি কিউআরএস ডিউরেশন 120 মিলিসেকেন্ডের বেশি হয় সেটাকে আমরা কমপ্লিট বলবো, আর যদি তার থেকে কম হয় তাহলে ইনকমপ্লিট বলবো। ঠিক আছে, এবার এটা বলো তো কি আছে? আরএসআর প্যাটার্ন পাচ্ছ, তাহলে দিস ইজ আরবিবিবি, এখানে টার্মিনাল এস ওয়েভ আছে। আর এদিকে দেখো তো লিড, এই লিডগুলোতে কিছু পাচ্ছ কিনা? যখনই কোনো পেশেন্টের একটা ব্লক পাবে তখন অন্য ব্লক আছে কিনা তাও দেখে নিতে হবে। আর কিছু পাচ্ছ? হ্যাঁ, এই চেস্ট লিডে আমরা ডায়াগনোসিস পেলাম আরবিবিবি আছে। লিম্ফ লিডে কিছু ডায়াগনোসিস হচ্ছে?
2-3 AVF নেগেটিভ আছে, তার মানে কি এটা লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। তাহলে দিস ইজ এ কেস অফ বাইফ্যাসিকুলার ব্লক। ক্লিয়ার? লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক এখানে পেয়ে যাচ্ছি, এখানে আরবিবিবি পেয়ে যাচ্ছে। হর হামেশা এরকম ইসিজি পাবে তোমরা প্রচুর। ইমার্জেন্সিতে যদি তুমি প্রতি 100 খানাতে 5 খানা এরকম ইসিজি পাবে। ঠিক আছে? সো দিস ইজ আরবিবিবি প্লাস এলবিবিবি, সরি এলএএফবি। ঠিক আছে? এটাকে আরেকটা নাম বলা হয় লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক। হেমি মানে অর্ধেক, সেই কারণে হেমি ব্লক বলা হয়। ঠিক আছে? কারণগুলো এইসব একই রকম কারণ ধরে নেওয়া আছে। এরপরে কামিং টু দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আরেকটু বেশি সিগনিফিকেন্ট ক্লিনিক্যালি, কারণ ওটা নর্মাল পপুলেশনের পাওয়া যেতে পারে, কিন্তু এলবিবিবি কখনো নর্মাল পাওয়া যাবে না। এবং এলবিবিবি অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফেকশনের কজ হিসাবে পাওয়া যায়। পুরো এলবিবিবি মানে কি পুরো দুটো ব্রাঞ্চই গেছে, বা একদম মেন ব্রাঞ্চ যেখানে বাইফার্কেশন হচ্ছে সেখানে গেছে। অ্যান্ড এলবিবিবি সাপ্লাই করে কাকে? লেফট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ কাকে সাপ্লাই করে? লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই করে। তাহলে আরবিবিবি হলে যতটা মানুষের প্রবলেম হবে, অত তো লো প্রেসার সিস্টেম, অতটা বেশি প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু যদি এলবিবিবি হয়, তাহলে যেটা মেন চাঙ্ক, যেটা আমাদের ব্লাডকে সাপ্লাই করছে পুরো বডিতে, সেই চেম্বারটা এফেক্টেড হবে, এবং সেক্ষেত্রে পেশেন্টের আরো বেশি সিমটমস হবে, আরো বেশি কমপ্লিকেশন হবে। তাহলে এলবিবিবি কিভাবে ডায়াগনোসিস করব? তাহলে নচিংটা কোথায় থাকবে? এখানে, ওখানে V1 এ ছিল, তাহলে এখানে তার অপোজিট দিকে V6 এ থাকবে। তাহলে আমরা V6 এ আর প্যাটার্ন পাবো, বা ওয়াইড এন্ড আর প্যাটার্ন পাবো, এরকম নচিং পাবো আমরা। তার সাথে একই রকম ভাবে ইন্ট্রিনসিক ডিফ্লেকশন পয়েন্ট, সেটা 50 মিলিসেকেন্ডের বেশি হবে। এখানে আরো বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখো, যেখানে কিউআরএস কমপ্লেক্সটা শুরু হচ্ছে, সেখান থেকে আরো যেখানে পিক হচ্ছে, এই ডিউরেশনটা যদি আমরা মাপি, তাহলে সেটা দেখবো 0.05 সেকেন্ডের বেশি হচ্ছে। ঠিক আছে? আর তার সাথে V1 এ আমরা একটা ডিপ এস প্যাটার্ন পাবো। V1 এ একটা স্মল আর ডিপ এস বা কিউএস বা এরকম কিউএস প্যাটার্ন পাবো। এই দুটোই কিউএস। যে কোনো প্রথম নেগেটিভ ওয়েভটাকে আমরা কিউএফ বলি, তাহলে দিস ইজ কিউএস, এটাও কিউএস বলি আমরা। ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? এলবিবিবি ডায়াগনোসিস করতে পারবে তো? এলবিবিবি ডায়াগনোসিস করা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং, কারণ এত বিজারে ওয়াইডেন্ড মানে অ্যাম্পলিটিউড বলা ইসিজি আর দেখবে না তোমরা, লম্বা 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 ঠ্যাঙের মতো ইসিজি পাবে। ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে কি পাচ্ছ? আর পাচ্ছ, তার সাথে ডিপ এস পাচ্ছ, তার সাথে এখানে নচিং। ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ওয়াইড এন্ড আর এফ পাচ্ছি আমরা। ঠিক আছে? V6 এ এই নচিং সবসময় পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু যখনই এইরকম ডিপ কিউএস প্যাটার্ন পাবে, তখনই তোমাদের ডায়াগনোসিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে? এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। দেখো, এবার এখানে সবারই রেস্টি এলিভেশন মনে হচ্ছে না? এমআই পড়েছে তো, এসটি এলিভেশন হয়, তাহলে এটা অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন মনে হচ্ছে না? এই ক্ষেত্রে ওই তখন আগের যে এসটি সেগমেন্ট মোর দ্যান 1 মিলিমিটার, মোর দ্যান 2 মিলিমিটার, মোর দ্যান 2.5 বা 3, সেই সূত্র এর ক্ষেত্রে কাটবে না। যখনই কোনো পেশেন্টের এলবিবিবি ডায়াগনোসিস করবে, অটোমেটিক্যালি তার এসটি সেগমেন্ট উপরে উঠে যাবে। সেক্ষেত্রে তার ডায়াগনোসিসের অন্য একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার নাম হলো স্মিথ মডিফাইড জারগোসা ক্রাইটেরিয়া। একটু কঠিন, তোমাদের লেভেলে দরকার নেই, মনে রাখতে হবে না। ওরকম আমরা এমআই দেবো না যেখানে এলবিবিবি কোন কারেন্ট এমআই হয়ে আছে। জাস্ট তোমাদের এলবিবিবি আলাদা করে ডায়াগনোসিস করলেই হবে, বা মায়োকার্ডিয়াল ইনফেকশন আলাদা করে ডায়াগনোসিস করলেই হবে। জাস্ট এটুকুই রিকোয়েস্ট যে এইরকম ইসিজি দেখে এমআই বলে দিও না, মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে দিও না। এখানে তুমি দেখতে পাচ্ছ ডিপ কিউএস প্যাটার্ন পাচ্ছে। এখানে কিন্তু V1টাই বেশি ইম্পর্টেন্ট। V6 এ সবসময় যে নচিং পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু V1 এ যদি ডিপ কিউএস প্যাটার্ন পাও, তার সাথে এরকম এসটিটি চেঞ্জেস পাও, অনেক সময় 1 AVL এর নচিং পাওয়া যায়। এই দেখো 1 এ দেখো এটা ওয়াইড এন্ড হয়ে গেছে, এই জায়গাটা নচিং একটু আছে দেখো। ঠিক আছে? অনেক সময় 1 এর নচিং পাওয়া যায়, 1 বা AVL এর নচিং পাওয়া যায়। AVL এ দেখো এখানে নচিং আছে, নচিংটা বুঝতে পারছো? AVL এ এখানে একটু নচ আছে, এখানে একটু নচ আছে, এখানে একটু নচ আছে। ঠিক আছে? তাহলে আরেকবার রিভিশন, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক 2-3 AVF নেগেটিভ হবে, তার মানে এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডিভিশন হবে, অন্য কোনো আর কোনো প্যাথোলজি থাকবে না। তো আমরা তখন ডায়াগনোসিস করব লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক V1 এ র্যাবিট ইয়ার প্যাটার্ন পাবো, RSR বা RR প্যাটার্ন পাবো, তার সাথে V6 এ ওয়াইড এন্ড টার্মিনাল এস ওয়েভ পেতে পারি, কিন্তু বেশি ইম্পর্টেন্ট V1 এর নচিংটা। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট যেটা এলবিবিবি, সেখানে আমরা কি পাবো? V1 এ কিউএস প্যাটার্ন পাবো, আর তার সাথে পেতে পারি V6 এ র্যাবিট ইয়ার প্যাটার্ন। ঠিক?
সো এতক্ষণ আমরা মোটামুটি ব্লকগুলো ডিসকাশন করলাম। এরপরে আমরা অ্যারিথমিয়াতে ঢুকে যাচ্ছি। অ্যারিথমিয়ার কিছু একটা বড় চাঙ্ক অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি। অ্যারিথমিয়া মানে কি? হোয়াট ইজ অ্যারিথমিয়া? ইররেগুলার রিদম, একদম সিম্পল টার্ম, ইররেগুলার রিদম। ইররেগুলার হার্ট রিদমকে আমরা অ্যারিথমিয়া বলি। তো ইররেগুলার দুই ধরনের হতে পারে, নর্মাল যা তার থেকে কম হয়ে গেছে সেটাকে আমরা বলবো ব্র্যাডিরিথমিয়া, নর্মাল যা তার থেকে বেশি হয়ে গেছে সেটাকে আমরা বলবো ট্যাকিরিথমিয়া। তাহলে যদি অ্যারিথমিয়া অ্যালং উইথ হার্ট রেট লেস দ্যান 60 হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্র্যাডিরিথমিয়া। অ্যারিথমিয়া উইথ ইরেগুলার রিদম উইথ হার্ট রেট মোর দ্যান 100 তাহলে আমরা সেটাকে বলবো ট্যাকিরিথমিয়া। এখানে রিদম খালি ইরেগুলার নয়, তাহলে আমরা তো ইরেগুলার রিদমই নাম দেখতে পারতাম, খালি ইরেগুলার না, অ্যাবনর্মাল রিদম। রেগুলার রিদম পিএসভিটি বলে একটা জিনিস হয়, প্যারাক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সেখানে তো রেগুলার ট্যাকিকার্ডিয়া হয়। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সেখানে রেগুলার ট্যাকিকার্ডিয়া হয়। তাহলে আইদার অ্যাবনর্মালিটি ইন দ্য রেট অর ইন ফ্রিকোয়েন্সি, মানে ছন্দে তো পতন ঘটতে পারে বা ফ্রিকোয়েন্সিতে পতন ঘটতে পারে, দুটোতেই যদি হয় সেটাকে আমরা অ্যারিথমিয়া বলবো ইন ব্রডার টার্ম। ঠিক আছে, যা ব্র্যাডিরিথমিয়ার অলরেডি একটা বড় চাঙ্ক আমরা ডিসকাশন করে ফেলেছি। এই চাঙ্কটা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক ডিসকাশন হয়েছে। এগুলোতে হার্ট রেট ইন জেনারেল কমে যাচ্ছিল, সবার ক্ষেত্রে কমছিল সেটা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমে যাচ্ছিল। তো সেটা আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। তাহলে এই পার্টটা আমাদের ডিসকাস করার দরকার নেই। আমাদের এই পার্টটা কিছুটা জিনিস টাচ করব, যদি এসএ নোডের লেভেলে কোনো গন্ডগোল হয়। আমাদের শরীরে এমন কোনো কোষ নেই যেটা কোনো অসুখে আক্রান্ত হতে পারে না। তাহলে এসএ নোড সে তো কোনো মহামানব নয়, তাহলে তারও অসুখ হতে পারে। তো যখন এসএ নোডের অসুখ হয় তখন এসএ নোডের ডিজিজগুলো হয়, এবং এসএ নোডের ডিজিজ মারাত্মক, হেড অফিসে প্রবলেম মারাত্মক। নিজের দিকের প্রবলেমগুলো তাও সামলে নেওয়া যায়, কিন্তু যখন এসএ নোডেই প্রবলেম হয়ে যাবে তখন সেগুলো কিন্তু আর সামলানো যায় না, অ্যান্ড দ্য পেশেন্ট ইনভেরিয়েবলি নিডস পেসমেকার, যেটা আমরা ফিজিওলজিক্যালি পাচ্ছি, যেটা আমাদের বাইরে থেকে তখন সাপোর্ট দিতে হয়। এসএ নোডাল ডিসফাংশনগুলোর নামগুলো খালি জেনে রাখো, নামগুলো জেনে রাখো। একটা দুটোর এক্সাম্পল আমি তোমাদের পড়াবো। একটা হলো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অন্য কোনো অ্যাবনর্মালিটি নেই, সমস্ত কিছু ঠিক আছে, কিউআরএস ঠিক আছে, পিওএফ ঠিক আছে, তাদের রেগুলেশন ঠিক আছে, অ্যাক্সিস ঠিক আছে, খালি হার্ট রেট 60-এর কম হয়ে গেছে। এটা প্রচুর লোকের পাওয়া যায়, যারা তোমাদের মধ্যে জিম টিম করে বা করবে ভবিষ্যতে, তাদেরই হার্ট রেট 50-55 নেমে যাবে। দ্যাট ইজ ডিউ টু সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ডিউ টু ইনক্রিজড ভেগাল টোন। আমরা প্রথম ক্লাসে ডিসকাশন করছিলাম, যদি কোনো পেশেন্ট স্লিপ করে, কোনো পেশেন্ট, আমরা যদি যখন ঘুমাই তখন আমাদের হার্ট রেট কমে যেতে পারে। যদি কোনো পেশেন্ট বিটা ব্লকার থেরাপিতে থাকে তারও হার্ট রেট কমে যেতে পারে, এবং সেক্ষেত্রে ইট ইজ ইউজুয়ালি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া সেই কারণে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কারণ হার্ট রেট যদি 40-এরও কম হয়ে যায় তখন সেটাকে তো আমরা মামুলি বলে ইগনোর করতে পারবো না। সো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ক্যান বি অ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ক্যান বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। কোনো পেশেন্ট ধরো না অত্যন্ত হাইপার অ্যাক্টিভ আছে, নর্মাল হাঁটা চলা করে দৌড়াচ্ছে, দৌড়াতে ওর বারবার সিনকোপ হয়ে যাচ্ছে, যখনই দৌড়াচ্ছে তখনই সিনকোপ হয়ে যাচ্ছে। দৌড়ানোর সময় আমাদের পুরো শরীরের ডিমান্ড বাড়ে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাড়ে, হার্ট বেশি তাড়াতাড়ি পাম্প করা উচিত, সেটা নর্মাল রেসপন্স। যদি কোনো কারণে সেই হার্ট ফেলস টু ইনক্রিজ দ্য হার্ট রেট ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, তখন কি হবে? মস্তিষ্কে রক্ত যাবে না, পেরিফেরিতে রক্ত যাবে কিন্তু মস্তিষ্কে রক্ত যাবে না, পেশেন্ট সিনকোপ হয়ে যাবে। সো দিস ইজ ফ্লোরিড ম্যানিফেস্টেশন অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এগুলো একটু ওপরের লেভেলে, বাট তোমাদের জেনে রাখা ভালো, এরকম ক্লিনিক্যাল সিনারিও আসতেই পারে। তোমরা যেহেতু ডাক্তার তাই ওপরের লেভেল নিচের লেভেল বলে কিছু হয় না, ফর ক্লিনিক্যাল পারপাস। হ্যাঁ, এক্সাম পারপাসে হতে পারে, কোনো কিছু জানি না বা কোনো কিছু জানবো না বা এই চ্যাপ্টারটা ছেড়ে দেবো, এটা পরীক্ষার হলে করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তোমরা যখন ইমার্জেন্সিতে ডিউটি করবে তখন তো আর বলতে পারবে না এই আপনার চ্যাপ্টারটা আমার পড়া হয়নি, হ্যাঁ আপনি অন্য একজন আসুন, ঠিক আছে? ইউ ক্যান নট সে লাইক দ্যাট, ইউ হ্যাভ টু ম্যানেজ, রাইট? দ্যাট ইজ ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড ইররেসপেক্টিভ অফ ফোকাসিং এক্সাম অ্যান্ড অল। তারপরে কি সাইনাস অ্যারেস্ট বা পজ, এটা তোমাদের লেভেলে অত ডিফারেন্সিয়েট করার দরকার নেই। সাইনাস অ্যারেস্ট বা পজ মানে কি? এসএ নোড কাজই করছে না, পুরোপুরি বন্ধ, এসএ নোড পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এসএ নোড নর্মালের কি কাজ করে? হোয়াট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফাংশন অফ এসএ নোড? একটা নির্দিষ্ট টাইমে ওখানকার যে রেস্টিং মেমোরি পটেনশিয়াল সেটা ওয়েভই ছিল, এরকম ইন্ডিউলেটিং। নর্মালি বাকি যে আমাদের সেল তাদের রেস্টিং মেমোরি পটেনশিয়াল স্ট্যাটিক, কিন্তু এসএ নোড বা যেহেতু কন্ডাকশন সিস্টেমে যে সেলসগুলো আছে তাদের
রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ওয়েভি, যখনই একটা ওয়েভের থ্রেশহোল্ডের উপরে যায় একটা করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, একটা করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। এখানে অনেকগুলো চ্যানেল ছিল, আমরা পড়েছি সোডিয়াম চ্যানেল ইনভলভমেন্ট ছিল, মোস্টলি পটাশিয়াম চ্যানেলের ইনভলভমেন্ট আছে, এবং একটা ফানি চ্যানেল ছিল আইএফ বা ফানি চ্যানেল বলা হয়, সেই চ্যানেলের ইনভলভমেন্ট থেকে এইচসিএন রেসপন্সিভ চ্যানেল বলা হয়। তো সেই চ্যানেলগুলোর কারণে মোট কথা এসএ নোড একটা কন্টিনিউয়াস ওয়েভস অফ ডিপোলারাইজেশন ছাড়ে, এবং সেই ওয়েভস অফ ডিপোলারাইজেশন থেকে অ্যাকশন পটেনশিয়াল শুট করে, যেটা একটা রেগুলার রিদমে যায়। যদি এসএ নোড ইম্পালস জেনারেট করাই বন্ধ করে দেয় তাহলে কি হবে? সেই ইম্পালসটা জেনারেট হবে না। বা যদি পজ হয়, যদি জেনারেট করে বন্ধ করে দেয় তাহলে তো পেশেন্ট মরে গেল। সেরকম হয় না, নিশ্চয়ই সেই পেশেন্ট, মরা পেশেন্ট তোমার কাছে আসবে না, তাহলে তোমার কাছে আসবে সিনকোপাল হিস্ট্রি। বা যদি তুমি সৌভাগ্যবান হও, সেই সময় যদি তুমি ইসিজি করো, তাহলে দেখবে নর্মাল কিউআরএস কমপ্লেক্স আসছে, হঠাৎ করে একটা অ্যাবসেন্ট, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, আবার পিকিউআরএস আসছে, তারপর আবার নর্মাল কতগুলো হয়ে গেল, তারপর আবার হঠাৎ করে আবার অ্যাবসেন্ট, তারপর আবার পিকিউআরএস আসছে। তাহলে এই যে একটা লং পজ, সেই পজটা হতে পারে এসএ নোডের ডিজিজের জন্য। সেই ডিজিজটা দুই ধরনের হতে পারে, একটা হলো এসএ নোড কোনো ইম্পালসই জেনারেট করছে না, কোনো ইম্পালসই জেনারেট করছে না, তখন আমরা সেটাকে বলবো সাইনাস অ্যারেস্ট বা পজ। আরেকটা হতে পারে এসএ নোডের দুটো পার্ট আছে, একটা হলো সেন্ট্রাল পার্ট, একটা হলো পেরিফেরাল পার্ট। ইম্পালস জেনারেশন সেন্ট্রাল পার্টে হয়, সেখান থেকে পেরিফেরালের থ্রু দিয়ে বাদ বাকি বান্ডল ব্রাঞ্চে, মানে বান্ডল ওই যে অ্যাট্রিয়াল যে বান্ডলগুলো আছে সেখান দিয়ে ইউনিটে পৌঁছায়। ঠিক আছে, তো যদি এসএ নোড ইম্পালস ঠিকঠাক জেনারেট করছে, কিন্তু ওই যে পেরিফেরাল যে রিম সেখান দিয়ে জিনিসটা এক্সিট করতে পারছে না, সেটাকে আমরা তখন কি বলবো? সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক। এই দুটো আলাদা কি করে করব? যদি এসএ নোড চিরতরে কাজ করা বন্ধ, চিরতরে না মানে টেম্পোরারিলি পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আমরা ধরে নাও যে একটা পজ পেলাম, একটা নির্দিষ্ট টাইমের সেগমেন্টের পজ পেলাম, সেটা পাবো। যদি এক্সিট ব্লক হয় তাহলেও আমরা পজ পাবো। এবার এক্সিট ব্লকের ক্ষেত্রে সেই যে যতটা পজ হয়েছে সেটা দেখবো কোনো আর ইন্টারভেলের গুণিতক হচ্ছে, 3 টাইমস 4 টাইমস বা 5 টাইমস পরে আবার সেটা এক্সিটটা সরে যাচ্ছে যদি জেনারেট হয়। আর যদি এসএ নোড থেকে কোনো ইম্পালস জেনারেট না হয়, মানে সেন্ট্রাল পার্ট থেকে, তাহলে ওই রিলেশনটা থাকবে না। মানে ধরো না এক একটা আর ইন্টারভেল, তোমাকে এক্সাম্পল দেখলে বোঝা যাবে। দিস ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। বুঝতে পারছো? কোনো প্রবলেম নেই, খালি পিকিউআরএস নর্মাল হচ্ছে, হার্ট রেটটা 60 কমে গেছে, 42 বিটস পার মিনিট হচ্ছে। দিস ইজ সিম্পল সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এটা অ্যাপ্রোপ্রিয়েট না ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমরা জানি না, কারণ আমাদের ক্লিনিক্যাল হিস্ট্রি জানা নেই। ঠিক আছে, দিস ইজ জাস্ট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এরপরে দেখো, দিস ইজ সাইনাস পজ। সাইনাস পজ, এসএ নোড এখানে কাজ করছিল, এখানে আর কাজ করছে না, না সেন্টারে কাজ হচ্ছে না পেরিফেরি থেকে বেরোচ্ছে, কোনো কাজে হচ্ছে না, তাহলে এটা সাইনাস পজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এইখানে দেখো, এখানে ইম্পালস জেনারেট হয়েছে, তারপরে আবার এখানে ইম্পালস জেনারেট হয়েছে, কিন্তু এই মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটা এই আর ইন্টারভেলের গুণিতক হচ্ছে। এক্স্যাক্টলি ওটা আমি বলতে চাইছি। এখানে আসো, পরে ডিসকাশনটা শোনো, যে এই যে যদি সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক হয়, তার মানে কি এসএ নোডের যে যা কাজ করার সে অফিসের মধ্যে আছে, অফিসের গেটে একটা সিকিউরিটি আছে, আর তার বাইরে বাকি লোকজন আছে যে ইনফরমেশনটা পৌঁছে দেয়। এবারে যে অফিসের বস, সে ঠিকই 1 সেকেন্ড পর পর বা 0.8 সেকেন্ড পর পর ও অর্ডার দিয়ে যাচ্ছে, কিন্তু যে গেটম্যান সে অর্ডারটা বাইরে আর ছড়াতে দিচ্ছে না, তাহলে সেটা হলো এক্সিট ব্লক। তাহলে যখন আলটিমেটলি 3-4টা মেসেজের পরে যখন চতুর্থ মেসেজটা ছড়াবে, তখন এই যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা তাহলে প্রত্যেক মেসেজের মাঝে যে গ্যাপ তার গুণিতক হবে। প্রথম মেসেজ ট্রান্সফার করলো না, দ্বিতীয় মেসেজ ট্রান্সফার করলো না, তৃতীয় মেসেজ ট্রান্সফার করলো না, চতুর্থ মেসেজ ট্রান্সফার করলো, তার মানে টোটাল যে গ্যাপটা সেটা অ্যাকচুয়াল দুটো মেসেজের মধ্যে যে গ্যাপ তার 4 গুণ হবে, একদম এক্স্যাক্টলি 4 গুণ হবে। তাহলে যখন এইরকম সিচুয়েশন হবে তখন বুঝবো এসএ নোডের ভেতরে কোরে ভালো জিনিস আছে, ও ঠিকঠাক কাজ করছে, কিন্তু পেরিফেরিতে ওকে যে ঘিরে যে টিস্যুগুলো আছে, এসএ নোডেরই পেরিফেরাল যে রিঞ্জটা আছে সেইখানে ব্লক করে দিচ্ছে। সো দিস ইজ নোন অ্যাজ সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক। এর ঠিকই ইম্পালস দিচ্ছে, কিন্তু ইম্পালসগুলো আর ট্রান্সমিট হচ্ছে না, না অ্যাট্রিয়ালতে ট্রান্সমিট হচ্ছে, না ভেন্ট্রিকেলে ট্রান্সমিট হচ্ছে, না পিওভ আছে না কিউআরএস আছে। এই যে টোটাল গ্যাপটা, সেই গ্যাপটা এক্স্যাক্টলি 840 মিলি সেকেন্ডের গুণিতক, 1 2 3 4। কিন্তু এইখানে দেখো
একটা ডিজিজড এসএ নোড, পুরো এসএ নোড কোনোই কাজ করছে না, এসএ নোড কাজ করা বন্ধ করে দিয়েছি, তাহলে প্রত্যেক একটা নির্দিষ্ট ইম্পালস ইন্টারভ্যালে যে ইম্পালসটা দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না, হঠাৎ করে আবার কোনো রকম চারিদিক থেকে এবার নিউরো হিউমারন রেসপন্স হচ্ছে, জাগো জাগো সবাই চাবুক মারছে এসএ নোডকে, তখন এসএ নোড হঠাৎ করে মিনিমাম অবস্থা থেকে জেগে উঠলো, দিয়ে একটা ইম্পালস জেনারেট করলো, তাহলে কি ওই টাইমের যে রিলেশনটা ছিল আর ইন্টারভ্যালের সাথে সেটা থাকবে? সেটা থাকবে না। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটার কখনই পূর্ণ সংখ্যার গুণিতক এটা হবে না, এই গ্যাপটা, তখন আমরা সেটাকে বলবো সাইনাস পজ। ইন জেনারেল তোমরা কোন একটা ইসিজি রিদম স্টেপে, এগুলো ইসিজিতে থেকে বেশি পাওয়া যায় হল্টার মনিটরিং। ইসিজি তো তুমি জাস্ট উইদিন ফিউ মিনিটস ম্যাক্সিমাম 30 সেকেন্ডে তুমি ইসিজি করলে, কিন্তু হল্টারে টানা 24 ঘন্টা করি, সেইখানে এই সমস্ত ফাইন্ডিংগুলো আমরা পাই। সেই কারণে এটা তোমাদের লেভেলে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। এখানে আমি বলছি সিনকোপের পেশেন্ট আসতেই পারে, ঠিক আছে, তো তখন আমরা তফাৎ করতে পারি এইভাবে যে টোটাল যা ডিউরেশনটা যতটা সময় পজ ছিল সেই পজটা আর ইন্টারভ্যালের যদি গুণিতক হয় তাহলে ইট ইজ সাইনাস্ট্রিয়াল এক্সিট ব্লক। এসোনের ইম্পালস জেনারেট করছিল কিন্তু পেরিফেরি থেকে আসতে দিচ্ছিল না, সো ইট ইজ এক্সিট ব্লক। যদি সেই গুণিতক না হয়, সেরকম কোনো রিলেশন না থাকে, তাহলে ইট ইজ সিম্পল সাইনাস পজ। কোনটা বেশি ক্ষতিকর? অবভিয়াসলি সাইনাস পজ বেশি ক্ষতিকর, ঠিক আছে। আলটিমেটলি দুটোরই ডায়াগনোসিস এবং দুটোরই ট্রিটমেন্ট কি হবে? যদি ইররিভার্সিবল কজ হয় তাহলে দুটোরই ট্রিটমেন্ট হবে পেসমেকার ইনসার্শন, ঠিক আছে। মোর দ্যান 3 সেকেন্ড হলে আমাদের পেসমেকার দিতেই হয়, কিছু করার থাকে না, ঠিক আছে, মোর দ্যান 3 সেকেন্ড হলে, সেই কারণে এখানে 3 সেকেন্ডের কষ্ট দেখানো হয়েছে। এটা কি পজ হচ্ছে তারপর ওভার অ্যাক্টিভ হচ্ছে, পজ হচ্ছে তারপর ওভার অ্যাক্টিভ হচ্ছে, তাহলে দিস ইজ নোন অ্যাজ ট্যাকিব্রাডি সিনড্রোম। দিস ইজ অলসো আ ডিজিজড এসএ নোড। যখন পজ হচ্ছে তারপরে সবাই চাবুকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, তখন আবার দৌড়াচ্ছে, আবার বসে যাচ্ছে, আবার দৌড়াচ্ছে, আবার বসে যাচ্ছে। সো দিস ইজ টিপিক্যাল ট্যাকিব্রাডি সিনড্রোম, ঠিক আছে। এটা আমি পাইনি এখন অব দি লাইফে, ঠিক আছে। যাই হোক, নাও কামিং টু এভি জাংশনাল রিদম। জাংশনাল রিদমটা বেসিক্যালি যদি এসএ নোড থেকে কোনো ইম্পালস না যায় নিচের দিকে এভি নোড অবধি, তাহলে এভি নোডের নিচের পার্টটা বা হিজ বান্ডেল থেকে ওই পার্টটাকে আমরা জাংশন বলি বেসিক্যালি। সেখান থেকে ইম্পালস জেনারেট হলে যে রিদমটা তৈরি হবে সেটাকে আমরা জাংশনাল রিদম বলবো। তাহলে সেই রিদমের বৈশিষ্ট্য কি হবে? কিউআরএস ওয়াইড হবে। কেন ওয়াইড হবে? জাংশন থেকেই তো তৈরি হচ্ছে, যেখান থেকে তৈরি হচ্ছে সেখান থেকে তো একই রকম ভাবে দুটো ভেন্ট্রিকেল সমানভাবে ছড়িয়ে পড়ছে, হয় হিজ বান্ডেল না হয় এভি নোড, এভি নোডের লোয়ার পার্ট, সেখান থেকে জেনারেট হচ্ছে, তাহলে তো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে জেনারেট হচ্ছে, দিয়ে বান্ডেল অফ হিজ হয়ে দুটো বান্ডেল ব্রাঞ্চ হয়ে তারপরে সমানভাবে ছড়িয়ে পড়ছে, তাহলে কিউআরএস ডিউরেশন উইল বি নর্মাল ইন জেনারেল। এর ব্যতিক্রম আছে, সেটা তোমাদের লেভেলে জানার দরকার নেই, কিন্তু ইন জেনারেল কিউআরএস ডিউরেশন লেভেল উইল বি নর্মাল ইন জাংশনাল রিদম। পি ওয়েভ থাকবে, এবি নোড থেকে উপরের দিকেও ইম্পালস যাচ্ছে, নিচের দিকেও যাচ্ছে। উপরের দিকে ইম্পালস যাওয়ার জন্য কি হবে? পি ওয়েভ হবে। নিচের দিকে ইম্পালস আসার জন্য কি হবে? কিউআরএস হবে। দুটোর মধ্যে কোনো টাইম গ্যাপ থাকবে? তাহলে একই সময়ে দুটো হবে, তাহলে পি ওয়েভ কে তুমি আলাদা করে দেখতে পাবে? দেখতে পাবে। যখন পি ওয়েভ দেখতে পাবে না অথচ একটা রেগুলার রিদম পাবে এবং ন্যারো কমপ্লেক্স পাবে, ইওর ডায়াগনোসিস উইল বি জাংশনাল রিদম। জাংশনাল রিদম। দেখো এখানে দেখো, পি ওয়েভ পাচ্ছ দেখতে? পি ওয়েভ পাচ্ছ না, ন্যারো কিউআরএস আর তার সাথে রেগুলার রিদম। আর রেটটা একটু কম হবে অবভিয়াসলি, এসএ নোড যতটা বেগে ছুটতে পারে এবি নোড বা হিজ গুলো অতটা জোরে ছুটতে পারবে না, তো এখানে রেটটা একটু কম হবে। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাট্রিভেন্ট্রিকুলার জাংশনাল রিদম, ঠিক আছে। এবারে এই জাংশনাল রিদম যদি খুব বেশি ব্র্যাডিকার্ডিয়া হয় তাহলে সেটা স্টিমুলেটেড হবে, দিয়ে হার্ট রেটটা বাড়িয়ে দিবে, দিয়ে যেটা ব্র্যাডিকার্ডিয়া আমরা বলছিলাম তখন আর ব্র্যাডি বলতে পারবো না, তখন আমরা বলবো অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম। আগের দিন পড়েছি অ্যাক্সেলারেটেড ইন্ট্রাভেন্ট্রিকুলার রিদম, আজকে পড়লাম জাংশনাল রিদম। সেটা রেটটা লো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডিউ টু স্টিমুলাস বলতে পারো, একটা রিফ্লেক্স, হার্ট রেটটাও বাড়িয়ে দিচ্ছে, 60-এর উপরে করে দিচ্ছে, দিয়ে মোটামুটি একটা কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারছে। সো দিস ইজ নোন অ্যাজ, দেন ইট উইল বি নোন অ্যাজ অ্যাক্সেলারেটেড ভেন্ট্রিকুলার অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম। দেখো এখানেও, এখানে কিন্তু পি ওয়েভ দেখতে পাচ্ছ, এখানে পি ওয়েভ দেখতে পাচ্ছ, তাহলে এটার ইনফারেন্স কি হবে বলো?
খুব উচ্চ লেভেলের ডিসকাশন, কিন্তু খুব সিম্পল জিনিস, এই কারণে জিজ্ঞেস করছি। এমন একটা ইম্পালস এমন একটা জায়গা থেকে জেনারেট হচ্ছে যেখানে যেখানে একটু আমরা ডিলে পাচ্ছি। কার সাথে ডিলে পাচ্ছি? কিউআরএস কমপ্লেক্সের সাথে পি ওয়েভের ডিলে পাচ্ছি। পি ওয়েভ অবভিয়াসলি নেগেটিভ হবে। পি ওয়েভ যেহেতু নিচের দিক থেকে উপরের দিকে ট্রান্সমিট হচ্ছে, তাহলে পি ওয়েভ নেগেটিভ হবে, পি ওয়েভ নেগেটিভ হচ্ছে, কিন্তু সেটা কিউআরএস কমপ্লেক্সের জাস্ট পরে আসছে। তাহলে লোকেশনটা আমি তোমাদেরকে অপশন দিচ্ছি। অপশন এ মানে জেনারেশন ইম্পালস জেনারেশনটা কোথা থেকে হচ্ছে? এবি নোডের উপরের প্রান্ত থেকে। অপশন বি এবি নোডের নিচের প্রান্ত থেকে। কোথা থেকে হচ্ছে? অবভিয়াসলি এবি নোডের নিচের প্রান্ত থেকে হবে। এবি নোডের নিচের প্রান্ত থেকে হলেই এবি নোডের যে ডিলেটা সেটা কিছুটা পেয়ে যাচ্ছে, পুরোটা পাবে না, পুরোটা পাবে না, কিন্তু ডিলেটা কিছুটা পেয়ে যাচ্ছে। তাহলে পি ওয়েভ পরে আসবে আর কিউআরএস কমপ্লেক্স আগে আসবে, জাস্ট পরে আসছে। সো দিস ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম, এবং এটা জাংশনাল রিদম, এটা আমরা বুঝতে পারছি। তাহলে পি ওয়েভ দেখা গেলেও যেতে পারে যদি এবি নোডের একদম প্রান্তে, নিচের প্রান্তে বা একদম উপরের প্রান্তে। উপর প্রান্তে হলে অতটা পাওয়া যায় না, একদম নিচের প্রান্ত থেকে যদি জেনারেট করে তাহলে নেগেটিভ পি ওয়েভ পাবো, তার সাথে একটা আমরা আলাদা করে অনেক সময় ডিসক্রিমিনেট করতে পারি। যেমন এটা উল্টো পি, কেন উল্টো দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছো? পি ওয়ে এবি নোড থেকে পি ওয়েভ নরমালি কি এসে নোড থেকে পুরো অ্যাট্রেকে এক্সাইট করে তারপরে নিচের দিকে আসে। তাহলে পি ওয়েভ যদি লিড টুতে দেখি তাহলে পজিটিভ পাই। এখানে কি নিচের দিক থেকে উপরের দিকে তো স্টিমুলাসটা যাচ্ছে, উল্টো দিক থেকে তো যাচ্ছে পুরো, তাহলে ডেফিনেটলি নেগেটিভ হবে, পি ওয়েভ নেগেটিভ হবে, দ্যাট ইজ সিম্পল। কিন্তু পি ওয়েভ দেখতে পাচ্ছি, এটাই বড় কথা। কেন দেখতে পাচ্ছি? কারণ এবি নোডের নিচের পার্ট থেকে বা বান্ডল অফ হিজের জায়গাটা থেকে ইম্পালসটা জেনারেট করছে, দিয়ে দুদিকে ছড়িয়ে পড়ছে, নিচের দিকে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে, তাই কিউআরএস কমপ্লেক্স সামনে সামনে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, আর উপরের দিকে কিছুটা ডিলে হয়ে তারপরে অ্যাট্রেকে এক্সাইট করছে বলে পি ওয়েভটা আলাদা করে দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে তুমি আলাদা করে দেখতে পাবে না, আমি এটা বলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কারণে আমরা ফলস এটাকে সিউডো এস বলি, এটাকে আমরা সিউডো এস বলি, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ সিউডো এস, ঠিক আছে? এটা ইলেকট্রোফিজিওলজিক্যালি স্টাডি করে দেখতে হয় বা ক্লিনিক্যাল সিনারিও, ঠিক আছে? যেহেতু পি ওয়েভ আমরা আগে দেখতে পাইনি, ওই কারণে এটাকে আমরা এস ওয়েভ বলছি না। যদি পি ওয়েভ আগে পেয়ে যেতাম তাহলে এটা ডেফিনেটলি এস ওয়েভ হতো, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই, ঠিক আছে? এবি নোডাল ডিলে, এবি নোড ডিলে হয় না নরমালি পি। হ্যাঁ, এটা উপরের দিক থেকে নিচে যাওয়ার সময় যতটা ডিলে হয়, ডেফিনেটলি নিচে থেকে উপরে যাওয়ার জন্য ততটা ডিলে হবে না। ওখানে ডিলেটা কম হচ্ছে, কিন্তু ডিলে হচ্ছে, ডিলে হবে, ঠিক আছে? ডিলেটা ওই কারণেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা প্রপার ট্যাকিয়ারিথমিয়া পড়বো, ঠিক আছে? কিছুটা শুরু করে ট্যাকিয়ারিথমিয়া, না বেশি হয়ে যাচ্ছে? থাকবে আজকে এটুকুই, একটু কঠিন জিনিস হয়েছে, থাক, তাহলে পরের দিন আমরা ট্যাকিয়ারিথমিয়া চালু করবো, ঠিক আছে? চলো, কোনো কনফিউশন থাকলে আজকের যে ইসিজি গুলো আমি একবার বলে দিচ্ছি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আজকের পড়ার মধ্যে। নাম্বার 1 আরবিবিবি, নাম্বার 2 এলবিবিবি, আর লেফট অ্যান্টেরিয়র ভেসিকুলার ব্লক, এই তিনখানা সব থেকে গুরুত্বপূর্ণ। সাইনাস পজ গুরুত্বপূর্ণ, সাইনাস ব্রাডিকার্ডিয়া গুরুত্বপূর্ণ, বাদ বাকিগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে? জাংশনাল রিদম তোমাদের দেবো না আমরা পিএসবিটি দেবো। এবার পিএসবিটির সাথে জাংশনাল রিদমের অনেক সময় তোমরা কনফিউজ করে ফেলো, ওই কারণে ওটা দিই না, জাস্ট পিএসবিটি দিই। হ্যাঁ বলো। এক্সিট না করতে হবে না, করতে হবে না, জাস্ট তোমরা এটুকু ডায়াগনোসিস করতে পারলেই হলো যে এসএ নোডের ডিজিজ আছে। এটাকে আমরা ব্রড টার্মে কি বলি জানো? সিক সাইনাস সিনড্রোম। কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা কি বলি? যে ও সিক আছে, অসুস্থ আছে, ঠিক আছে? তো অসুস্থ সাইনাস সিনড্রোম, মানে ইন জেনারেল পুরো অসুখগুলোকে আমরা একসাথে বলে দিই সিক সাইনাস সিনড্রোম। তুমি ডায়াগনোসিসে দেখবে কোথাও লেখা থাকে না যে সাইনার্টাল এক্সিট ব্লক, সাইনাস পজ, কিছু লেখা থাকে না, লেখা থাকে সিক সাইনাস সিনড্রোম পেসমেকারের ইন্ডিকেশন হিসাবে। তো ওইভাবে লেখা উচিত নয়, কিন্তু আমরা ওইভাবেই লিখি ব্রড টার্ম হিসাবে, কারণ বেশিরভাগ ডায়াগনোসিস করতে পারি না আমরা, ঠিক আছে? কিন্তু ভালো করে দেখলে তোমরাও ডায়াগনোসিস করতে পারে, খুবই ইজি। ডিউরেশনটা দেখবে, সেটা যদি মাল্টিপ্লাই অফ আর ওয়াই হয় তাহলে ইট ইজ এক্সিট ব্লক, যদি না হয় তাহলে সাইনাস পজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? পিওর পুরো অ্যাবসেন্ট, তার মানে সাইনাস ডিজিজ, সাইনাস নোডের প্রবলেম আছে। পিওর যদি না থাকে, পিওর যদি থাকে তাহলে ডেফিনেটলি এসএ নোড অ্যাক্টিভ, তাই না?